অধ্যক্ষা বনগাঁ যে লোকসভা কেন্দ্র এই সাংগঠনিক জেলার রিফিউজি সেলের নেতৃত্বে তৎসঙ্গে আমাদের ট্রেড ইউনিয়ন সেল এই দুই সেলে একত্রিত অবস্থায় আজকে যে সান্ধ্যকালীন পথসভা, এই পথসভায় মঞ্চ আলোকিত করে বসে আছেন কিছু ব্যক্তিবর্গ এবং ভারতীয় জনতা পার্টি অথবা অন্য কোন পার্টির সমর্থক যারা আছেন, আমি সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। এখানে উপস্থিত রয়েছেন আমার বনগাঁ উত্তরে আমারই সতীর্থ অত্যন্ত লড়াকু বিধায়ক এবং মানুষের সেবায় যিনি সদা সর্বদা ব্রতী থাকেন। একটা দিন আমি দেখলাম না যে উনি সুস্থ হয়ে বাড়িতে ঘুমাচ্ছেন। তিনি হচ্ছেন আমার গোসাই অশোক কৃষ্ণ নিয়ে। জোরে না একটা হাতে পারি, জোরে জোরে একটা হাতে পারি। না শিখে তো হাত ঢুকাইছি, আরে যেটুক বের করেছে তাও তো করেছে। হ্যাঁ, এখানে উপস্থিত রয়েছেন আমাদের এখানকার প্রধান সাহেব। প্রধান সাহেব কোথায় গেলেন? আচ্ছা, ওনার ফোন আসছে। প্রফুল্ল মহাশয় উপস্থিত রয়েছেন আমাদের উত্তর 24 পরগনা বিভাগীয় কনভেনার নিবেন বিশ্বাস মহাশয়। উপস্থিত রয়েছেন আমাদের রাজ্য নেতৃত্ব মৃত্যুঞ্জয় চক্রবর্তী মহাশয়। উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় দিব্যেন্দু বিকাশ বৈরাগী মহাশয়। উপস্থিত রয়েছেন আমার সঙ্গে যারা সবসময় কর্মে ব্রতী থাকেন, এমনকি না ডাকলেও খবর পেয়ে চলে যান, তিনি হচ্ছেন আমাদের নীলিমা বিশ্বাস মহাশয়, নবদ্বীপ জোন কনভেনার। তার উদ্দেশ্যে একটা জোরে জোরে পদক। উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় বিনয় বিশ্বাস মহাশয়। উপস্থিত রয়েছেন আমাদের দলপতি কানুলাল বিশ্বাস মহাশয়। কানুবাবু একটু দাঁড়ান আপনি, উনি হরিনামের দল নিয়ে এসেছেন। যারা এসেছেন ওনার সঙ্গে সবাইকে আমি শ্রদ্ধা জানাই। তারপরে আমার বাবাজি কপিল এসেছে। কপিল সরকার কোথায়? বা কপিল এসেছে, বিপ্লব এসেছে, আরো যারা আপনারা মায়েরা এসেছেন, আমার মা বাবা ভাই বোন। তৎসঙ্গে এখানকার যারা প্রশাসন রয়েছেন, আমি প্রত্যেককে পুনঃ পুনঃ শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং ঠাকুরের কাছে প্রার্থনা করছি আপনারা সবাই এই ঠান্ডার মধ্যে সুস্থ থাকুন। আজকে এই সভাটা বিশেষ করে ডাকার উদ্দেশ্য কি? সাউন্ডটা আর একটু বাড়ান, সাউন্ডটা একটু বাড়বে এবং বাইরের চোঙে একটু দাও, বাইরের চোঙে একটু দাও। হ্যাঁ, বাইরের থেকে যেন শুনতে পারে আমার কথা, চোরের মতো ওই রকম হয়ে হবে না, কথাবার্তা একদম পরিষ্কার করুন। কয়েকদিন আগে আমি একটা বক্তব্য রেখেছিলাম, সেই বক্তব্যের ভুল ধরে ভুল ব্যাখ্যা করে এখানে আমার কুশপুত্তলিকা পড়ানো হয়েছে। ভালো, আমি যদি অন্যায় করি কুশপুত্তলিকা নয়, আমার গায়ে পেট্রোল ঢেলে পোড়াই দাও, আমি কিছু পাবো না। কিন্তু ব্যাপারটা কি সেটা আপনাদের আগে জানতে হবে। আমি কোনটার বিরোধিতা করেছিলাম? আপনারা যারা এখানে পথচারীরা দাঁড়িয়ে আছেন বা যারা এখানে ব্যবসা বাণিজ্য করেন, আমি প্রত্যেককে শ্রদ্ধা জানিয়ে বলছি, একটু আগে আমার গোসাই খুব ভালো বক্তব্য রেখেছেন। তারপরে দিব্যেন্দু বাবু, মৃত্যুঞ্জয় বাবু, সবচেয়ে অল্প কথার মধ্যে আমাদের প্রধান সাহেব খুব মনের কথাগুলো বলেছেন। একদম ওটা হচ্ছে ওনার মনের কথা, কোনো অভিনয়ের বক্তব্য নয়। এখানে গোসাই বললেন, সবাই আমরা বলছি সিএ আমাদের দরকার। সিএ কেন দরকার? সিএ খায় না মাথায় নেয়? একটু ব্যাপারটা কি? সিএ লাগু করি, সিএ লাগু চাই চাই চাই, কি দরকারটা কি? আর এইটা আপনারা বুঝুন, এইটা আপনার প্রয়োজনীয়তাটা যদি না বোঝেন
তাহলে আপনারা বুঝতে পারবেন না যে এই বিরোধিতা যারা করে তারা আপনার কত বড় শক্তি, তাই না? আপনি আপনার খাদ্যের দরকার খিদে পেলে, আপনার খাদ্য সামনে এসে গেছে, একজন খেতে দিচ্ছে না, টেনে নিয়ে যাচ্ছে, সে আপনার কত বড় শক্তি তখন বুঝতে পারবেন। আপনাকে খেতে না দিয়ে তখন আপনার একটা মাটির থালায় আপনাকে দিল, সেখানে হয়তো বিষটা ভরা আছে, তাহলে সে আপনার চিরশত্রু হয়ে থাকলো, তাই না? আমার খাবার কেড়ে নিল মুখের থেকে। 1947 সালে যেটা আমার গোসাই বলেছেন, অশোক কীর্তনীয় মহাশয়, জনপ্রিয় বিধায়ক, যে ভারত ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, মানে দুটো জাতি তত্ত্বে, ধর্মের ভিত্তিতে। কি ধর্ম? হিন্দু ধর্ম আর মুসলমান ধর্ম। একদম পরিষ্কার করে শোনেন কথাগুলো। আমি যদি একটা কথাও ভুল বলি তাহলে এখানে আমাকে বাধা দেবেন, আমি কিচ্ছু বলবো না, কারণ আমি কাগজপত্র দলিল নিয়ে আসি। আমি বানিয়ে বানিয়ে বলে রাজনীতি করি না, রাজনীতি করে আমার খাওয়া লাগবে সে মানুষ আমি না, পরিষ্কার। সেখানে হিন্দু আর মুসলমান, মুসলমানরা চাইল যে আমাদের একটা আলাদা রাষ্ট্র, কোন কোন প্রভিন্স নিয়ে, মানে রাজ্য নিয়ে, যেখানে যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ সেই রাজ্যগুলো তারা চাই। এর মূল কারণটা কিন্তু দাদা বলে গেছেন যে তখন যদি ভারত ভাগ না হয় তাহলে প্রধানমন্ত্রীত্ব নিয়ে একটা বিরাট লড়াই। এদিক জওহরলাল নেহরু বলছে আমি প্রধানমন্ত্রী হব, এদিক মোহাম্মদ আলী জিন্না বলছে আমি প্রধানমন্ত্রী হব। কি কায়দা! এই জওহরলাল নেহরু আর জিন্না আর শেখ আবদুল্লাহ একই বাবা, 5টা বিয়ে, তার 3 বউয়ের পেটের 3 ছিল। কথা বোঝা গেল কি? মতিলাল নেহরু 5টা বিয়ে, 6টা, আমি একটা কম কইছি, কম থাক, ওরা আমার কথা বাড়ায় পাই করি। ওরা তো এই জায়গায় একজন বলছে 4টে 5টা 6টা বিয়ে, না ওনাকে বাড়ি যে একটা করছি নাকি আমি জানি না, কবে গেছিলাম আমি জানি না। আমি বাড়াই পর মানুষ না, আমি তো কুমারই রাখলাম। তাহলে দেখেন এই ঘটনা কিন্তু আমরা সবাই জানতাম না যে একই বাবার ঔরসের 3টে সন্তান। এ কিন্তু ভারত ভাগ হয়েছে ফ্যামিলির সম্পত্তি ভাগ করার মতো, একেবারে পারফেক্ট। এই জন্য মুসলমানদের একটা রাষ্ট্র করে দিল যার নাম পাকিস্তান। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান হলো কেন তারও কারণ আছে। এবং ভারতবর্ষ থাকলো, তাহলে 2 জন অন্তত প্রধানমন্ত্রী হয়ে গেল। কিন্তু যে পেট পোষা ছেলেটা শেখ আবদুল্লাহ, সে বলল আমি ছোট বলিয়েছি, আমাদের কিছু দিবা না। বলে ঠিক আছে, তোমার কাশ্মীর দিলাম, তোমার কাশ্মীরের আলাদা আইন থাকবে, ভারতের পতাকাও উড়ানো লাগবে না, ভারতের সংবিধানও মানা লাগবে না, কাশ্মীরের মতো 370 ধারা একটা আইন করে যে তুমি এটা তোমার, এটাই ভাবো যে এটা আমার দেশ, তুমি ছোট যখনই ছোট টুক নিয়ে থাক। 370 ধারা, বিরাট ব্যাপার। কিন্তু ওখানে ভারতের কোনো পতাকা উঠতে পারবে না, ভারতের সংবিধান চলবে না, এইবার ভারতের জাতীয় সঙ্গীত ওখানে চলবে না। কি মারাত্মক ব্যাপার! কিন্তু মুসলমান রাষ্ট্র তো হয়ে গেল, সেখানে যে হিন্দুগুলো থাকলো তাদের কি হবে? আমরা জানি পৃথিবীর কোন মুসলমান রাষ্ট্রে অন্য কোন ধর্মের মানুষের স্বাধীনতা নিয়ে বসবাস করার স্বাধীনতা নাই। তার প্রমাণ বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। মন্দির ভাঙছে, ঠাকুরের মূর্তি ভাঙছে, হরি মন্দির, কৃষ্ণ মন্দির ভেঙে পুরো করে দিচ্ছে, এমনকি মানুষ খুন করছে, নারী ধর্ষণ করছে। ঠিক বললাম না বেঠিক বললাম? তার জন্য আমি গর্জে উঠেছিলাম, যে জন্য আমার বাংলাদেশে গান গাইতে যাওয়া বন্ধ ছিল। আবার যাবো, আবার হাসিনা এসে গেছে, আবার যাবো। কারণ ওখানকার যারা উগ্র জেহাদি মুসলমান তারা আমাকে খুন করার জন্য অনেক চেষ্টা করেছিল। আমি একবার খুব কষ্ট করে পালিয়ে চলে এসেছিলাম আমাকে মেরে ফেলতে, কারণ আমি গালাগালি দিয়ে বলেছি যে ওদের যখন ওই মন্দির ভেঙেছিল, যখন মূর্তি ভেঙেছিল, আমার রক্ত টকবক টকবক করছে। তখন আমার ভিডিও আপনারা দেখেছেন না শুনেছেন না যে কি বলেছিলাম।
তাহলে কোন মুসলমান রাষ্ট্রে অন্য কোন ধর্মের মানুষ স্বাধীনতা নিয়ে বসবাস করতে পারে না। কিন্তু আমার ভারতবর্ষ, এখানে কীর্তনের সময় আমরা আজান বন্ধ করে দেই না, দেখি একদিকে আজান চলে, একদিন হরে কৃষ্ণ নাম চলে, একদিকে গঙ্গার বাড়ি চলে। এই ভারতবর্ষ এটা সাম্প্রদায়িকতার দেশ। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি সবাই আমরা ভারতবাসী, সবাই থাকি পাশাপাশি। আমাদের কোন ধর্মীয় গণ্ডগোল নেই। কথাগুলো খুব লক্ষ্য করবেন। ওই সময় যখন হিন্দুরা ওখানে থাকলো, কেন থাকলো? এই মুসলমানরা পুরো বাংলাটাকে চেয়েছিল। কেন? এই বাংলায় তখন মুসলমান সংখ্যাগরিষ্ঠ কত পার্সেন্ট? 54 কিছু বেশি, আর 46-এর কিছু কম অন্য হিন্দু টিন্দু দিয়ে। এই জন্য বললো পুরো বাংলা দিতে হবে। এই যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে কেন বাংলার উপকার বলে? উনি কথা বলবেন না, আপনারা কেউ কথা বলবেন না, চা খাচ্ছেন, খান, আমার কথাগুলো শুনে কাজে লাগবে, বক্তব্য রাখতে পারবেন এ কথা দিয়ে। কারণ আমি তৈরি করে কথা বলতে আসিনি, আর আমি মিথ্যা কথা বলে রাজনীতি করি না। রাজনীতি ছেড়ে দেবো তাও বলো, মিথ্যা কথা ভাবদারি না। কারণ আপনারা জানেন আমি কবি মানুষ। আমি কেন এলাম রাজনীতিতে, কেন যেতে পারলাম না মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে, এগুলো বিস্ময় যান। আমি দলিল দিয়ে এসছি, যারা করছেন আমার কথাগুলো শুনে। এইবার কি হলো? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বললেন না, যদি ভারত ভাগ হয় তাহলে বাংলাকে ভাগ করতে হবে, পুরো বাংলা দেওয়া যাবে না। কারণ উনি জানতেন যে হিন্দুগুলো একদিন আবার অত্যাচারিত হয়ে আসবে। এই হিন্দু বাঙালিরা কোথায় বাস করবে? তাদের জন্য একটু বাংলা আমি রেখে দেই, সেদিন এখানে এসে তারা ঘর বাঁধতে পারবে। আমি এখানে দাঁড়িয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সেই পবিত্র আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। তুমি এই পশ্চিম বাংলাটা করেছিলে বলে আজ আমরা এসে বাংলায় কথা বলতে পারছি, এখানে আমরা বাঙালি হিসেবে পরিচয় দিতে পারছি। আমি ভারতবর্ষের 18টা রাজ্যে গান গাইতে গেছি, ভারতের বাইরে কয়েকটা রাষ্ট্রে গেছি। ভারতের এই 18টা রাজ্য আমার বাংলা বাদ দিয়ে, জানেন না কি দুঃখে তারা আছে, সেখানে বাংলার লেখাপড়া নেই, হিন্দিতেই লেখাপড়া করতে হয়। আর 20 বছর পরে ওরা ভুলে যাবে যে আমরা বাঙালি ছিলাম, পরবর্তী প্রজন্ম। তাহলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যেটুকু লিখেছিল সেইটুকের জন্য আমরা আজ এই পশ্চিম বাংলায় আশ্রয় নিতে পেরেছি, তাই না? আমরা বাংলা নম্বর 1 পয়েন্ট। তখন মহাত্মা গান্ধী, রাজেন্দ্র প্রসাদজি, বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু এদের বক্তব্যগুলো নেবেন। তারা বলেছিল যেসব হিন্দু এবং শিখরা ভারত ভাগ হওয়ার ফলে এবং পশ্চিমবঙ্গ ভাগ হওয়ার ফলে আর এদিকে পাঞ্জাব ভাগ হওয়ার ফলে যারা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে পড়ল, এরা যেদিন ভারতে আসবে সেদিনের নাগরিকত্ব পাবে এবং ওই দেশ থেকে শিক্ষাগত যোগ্যতা জানিয়ে আসবে, সেই অনুপাতে তারা চাকরি বাকরিও পাবে এবং যে সম্পত্তি ও দেশে ফিরে আসবে সেই সম্পত্তির মূল্য এখানে তারা পাবে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। এই নেতাগুলো বলেছিল। সেই নেতাগুলো কি করলো? তখন কিন্তু বলে নাই যে তোমরা আসবে কিন্তু পাসপোর্ট করে আসতে হবে, অথবা মাইগ্রেশন করে আসতে হবে, অথবা ভারত সরকারের অনুমতি নিয়ে আসতে হবে, তাই না হলে পালিয়ে পালিয়ে এলে কিন্তু তোমরা নাগরিকত্ব পাবে না। এ কথা কেউ বলেনি। এই জায়গা হচ্ছে মূল পয়েন্ট, বুঝতে পারছেন? উনি চুক্তি করে একটা আইন করে দিলেন। কত সালে? প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955। কারো কাছে যদি এখানে অ্যান্ড্রয়েড ফোন থাকে এক্ষুনি দেখে নিতে পারেন আমার তৃণমূল বন্ধুরা, কারণ সবার কাছে তো এখন ফোন আছে। গুগল সার্চ করুন, ওইটাকে গুগলে গিয়ে খালি বলুন প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955 টু ক্লোজ অন ক্লোজ বি ধারাটা, দেখুন কি লেখা আছে। ওখানে লিখে রেখেছে নেহেরু মন্ত্রিসভায় সিটিজেনশিপ আইনে, নাগরিকত্ব আইনে, যদি কোনো বিদেশি সে পালিয়ে পালিয়ে এই ভারতবর্ষে প্রবেশ করে
এবং যদি কেউ পাসপোর্ট করে এসে ভিসা শেষ হয়ে যাওয়ার পরে আর তার দেশে ফিরে না যায়, তাহলে সে ভারতের নাগরিকত্বের জন্য আবেদনও করতে পারবে। আরে নাগরিকত্ব পাওয়া দূরের কথা, আবেদনও করতে পারবে না। কোথায় লিখেছে সংবিধানে? কোথায় তৃণমূলের বন্ধুরা? আসো তোমরা, সংবিধান নিয়ে আসো, তোমরা এখানে এসে দেখো আছে কিনা, তারপরে আমার সঙ্গে কথা বলো, আমাকে জ্বালাও করাও দেখো। যন্ত্রণাটা আমার বুকে আছে। আমি 4 পাস দিয়ে এমএলএ হয়েছি, বুঝতে পারছো? আমি 4 পাস দিয়ে এমএলএ হয়েছি। যার সাবজেক্ট ছিল ইকোনমিক্স, যার সাবজেক্ট ছিল অ্যাকাউন্টেন্সি। ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ হিউম্যান বিহেভিয়ার ইন দ্য অর্ডিনারি বিজনেস অফ লাইফ। যন্ত্রণাটা আমার বুকে আছে। তুমি আমার এখানে কুসুমুত্তরিকা পড়াচ্ছ বন্ধু, তুমি উদ্বাস্তু ঘরের সন্তান কিনা আগে ভাবা। ওখানে লেখা রয়েছে যারা পালিয়ে অথবা পাসপোর্ট করে এসে ভিসা শেষ হয়ে গেলে ফিরে না যাবে, তারা ভারতের নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। যদি না থাকে এখনই আমি লিখে দেবো, আমাকে গুলি করে মেরে দিতে হবে। যার আমি স্ট্যাম্পে লিখে দিচ্ছি। তাহলে আমার মানুষগুলো 99.9% মানুষ তারা দালাল ধরে ধরে আসছে, পলায় পলায় আসছে। ঠিক বললাম না বেঠিক বললাম? জোরে বলো, ঠিক বললাম না বেঠিক বললাম? তাহলে এই লোকগুলো দালাল ধরে এসেছে। যে কেউ বলে নাই যে আইনে লেখা আছে কিন্তু এরকম পালিয়ে গেলে কিন্তু তোমরা নাগরিকত্ব পাবে না। এরা জানে যখন মুসলমানদের অত্যাচার হয়েছে, রাইট হয়েছে, মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি হচ্ছে, তখন দেখছি এই দেশে থাকা যাবে না, আমরা চলো হিন্দুস্তানে যাই। তাই তো নাকি? আরে আমি গাড়িতে ভিক্ষা করেছি, আমি রেল লাইনের পাশে থেকেছি, আমি সেই অসীম সরকার। এখন না হয় 2-3 তলা বাড়ি হয়েছে, 4-5 খানা গাড়ি হয়েছে, গান করে করেই হয়েছে। আমার চুরি করে হয় না, চুরি করে নাই, তারও একটা পয়সার পান খাই না আমি। আর এখানে দাঁড়িয়ে বলেছে আমি নাকি চাকরি চুরি করি, আমি নাকি চাকরি দেওয়ার নামে টাকা দেই, আমি নাকি গরু পাচার করি। যে যাহা করে ভক্ষণ, উদ্গারে তাহার লক্ষণ। একজন দেখলাম এক গোসাই, সে বলছে অসীম সরকার 2 বিয়ে করেছে, তুমি যাকে নিয়ে নাচো সে কয় বিয়ের বউ? মমতা বালা ঠাকুর কয় বিয়ের বউ? আমার ঠাকুর বাড়ির ঠাকুর মশাই তিনি তো বলছেন উনি বউ কিনা তা আমি বলতে পারবো না। বললেন আমার ঠাকুর বাড়াই তো বলেছেন উনি বউ কিনা এই বাড়ির আমি জানি না। হঠাৎ সে উনি মহারাষ্ট্র থেকে বলছে আমি বউ। কারণ কবির কৃষ্ণ ঠাকুরের 2 মেয়ে আগের সংসারের মেয়ে রয়েছে, স্ত্রী এসে কয়েক বছর আগে এই গদিতে বসেছিল, আমি নিজে দেখেছি, আমার সঙ্গে কথা হয়েছে। এই যে বাড়ির কথা যে টেনে ধরো, আমি যদি বাড়ির কথা টেনে বের করি, নারীর কথা বেরিয়ে যাবে। ওই সব কথা না, রাজনীতিতে ওই কথা ঘৃণার কথা। আমার খুব প্রিয় আমার বাবাজি স্বপন মজুমদার, বনগা দক্ষিণের, তিনি হচ্ছেন আমাদের বিধায়ক, লড়াকু নেতা এমএলএ স্বপন মজুমদার। তার উদ্দেশ্যে জোরে জোরে একটা করতালি, জোরে জোরে একটা করতালি। আমাদের লড়াকু নেতা আরেকজন মাননীয় সুভাষ দাস মহাশয় এসেছেন, তার উদ্দেশ্যে জোরে জোরে করতালি। আমি ভয় পেয়ে এই কথা বলি না, আমি জেলের ভয়ও পাই না, আমি ওইসব ভয় পাই না, কারণ আমি ওইসব আকাশ করি না। আমার কথাগুলো শুনেন, আপনাদের কাজে লাগবে। এই যে আইনটা, এই আইনের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম। আজ ঠাকুর বাড়িকে শ্রদ্ধা করি কেন? ঠাকুরদের শ্রদ্ধা করি কেন? আপনারা সবাই ঠাকুরদের শ্রদ্ধা করবেন কেন? কি উদ্দেশ্য? বাবা এমনিতে কথা বললে হবে না, কিন্তু আমার খুব গুরুত্বপূর্ণ আলোচনা, এগুলো ভালো করে শোনো, তাহলে তুমিও বক্তব্য রাখতে পারবা। ঠাকুরদের কেন শ্রদ্ধা করব? এই আইনের বিরুদ্ধে প্রথম ঠাকুর বাড়ি মা বিনা পানির নেতৃত্বে এবং মতুয়াদের নেতৃত্বে 2004 সালে অনশন হয়েছিল যে এই আইন পরিবর্তন করতে হবে, আমার উপার বাংলা থেকে উদ্বাস্তুদের নাগরিকত্ব সুরক্ষা দিতে হবে। সেই আন্দোলন মমতা ঠাকুর করেনি, বুঝতে পারছেন কি বলছি? সে আন্দোলন মতুয়ারা করেছিল,
2008 সালে খুব সম্ভব, ওটা কি নয়, আমরা যে মেট্রো চ্যানেলে 8 সালে হবে কি 9 সালে মেট্রো চ্যানেলে লক্ষাধিক মানুষ নিয়ে বীণাপাণি দেবী তিনি মেট্রো চ্যানেলে কলকাতা কাঁপিয়ে দিয়েছিলেন। কেন? এই মানুষগুলো যারা পালিয়ে এসেছে এরা ভোটার কার্ড করেছে, রেশন কার্ড করেছে, সে টাকা পয়সা দিয়ে পারুক, সে দাদা ধরে পারুক, দিদি ধরে পারুক, এগুলো করেছে। কিছু কিছু এখনো হয় নাই, তাই তো নাকি অধিকাংশ হয়ে গেছে। কিন্তু এদের যেদিন বাছাই হবে যে এরা সত্যিকারের পালিয়ে এসেছিল কিনা এর বাপ ঠাকুর দাদা, সেদিন কিন্তু নাগরিকত্ব থাকবে না। যদি বলেন বাছাই হবে কি করে, হায় হায় বাছাই হয়ে গেছে। 1952 সালের ভোটার লিস্ট, একেবারে প্রথম ভোটার লিস্ট থেকে এই ভোটার লিস্ট পর্যন্ত সব রাজ্য সরকার স্বরাষ্ট্র দপ্তরের অ্যাপসে পাঠিয়ে দিয়েছে ভোটার লিস্ট। একদম ওই ভোটার লিস্ট ধরে ধরে স্ক্রুটনি হচ্ছে, কেন্দ্রীয় সরকার স্ক্রুটনি করছে। কি স্ক্রুটনি? মনে করেন আমার বাবা 42 বছর বয়সে আমাদের হাত ধরে এই দেশে নিয়ে এসছে, পালায় এসছে। মনে করেন, মনে করতে বলছি তিনি, কারণ আপনাদের কারো কথা বললে আবার গায়ে লেগে যাবে তো। মনে করেন আমার বাবা, তাহলে আমার বাবা 42 বছর বয়সে এলো, এসে ধরেন রেল লাইনের পাশে ছিল, তারপরে ওখানকার লোকজন ধরে ধরে উনি ওনার 44 বছর বয়সে ভোটার লিস্টে নাম তুললেন। তাহলে আমার বাবার ভোটার লিস্টে নাম ওঠার কথা ছিল কত বছর বয়সে? 21 বছর বয়সে। ভোটার লিস্ট চেকআপ হচ্ছে যে আমার বাবার নাম ভোটার লিস্টে আছে কিনা, নাই। যদি না থাকে তাহলে কি হবে? প্রমাণ কিন্তু ওখানে হয়ে যাচ্ছে এই লোকটা 44 বছর বয়সে ওনার ভোটার লিস্টে নাম উঠেছিল, কিন্তু ওনার বাবার নাম ভোটার লিস্টে নাই। তার মানে উনি অন্য কোনো দেশের থেকে আসছে। তাহলে তার সন্তানরা কারা কারা আছে, কারা কারা ভোটার লিস্টে নাম তুলেছে, তার ছেলে, তার নাতি, ওদের নামে কিন্তু নোটিশ আসবে যে তোমার বাবা বা ঠাকুর দাদার দেখা যাচ্ছে 44 বছর বয়সে 85 সালে ভোটার লিস্টে নাম উঠেছে, তাহলে তুমিও দেশের নাগরিক কি করে হলে, বা তোমার বাবা কিভাবে দেশে এসেছিল তার প্রমাণটা নিয়ে নোটিশ আসবে। তুমি অত তারিখে অফিসে হাজির হও। আর এই অফিসটা কোথায় তো জানো? বাংলায় না, রাঁচি, বিহারের রাঁচিতে। বিহারের রাঁচিতে অফিস। জেনে নাও, অসীম সরকার তোমাদের চোখ খুলবার জন্য এসেছে, যাতে তোমরা জানতে পারো। এই জন্য নিখিল ভারত বাঙালি বাস্তু সমন্বয় সমিতি, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ একদম জীবনকে পণ করে আমরা লড়াই করেছিলাম। আমি 3 বার যন্তর মন্তর করেছি, 3 বার, একবার না। শহীদ মিনার করেছি, রামলীলা ময়দান করেছি। আমি ভোটে দাঁড়াবার জন্য করি নাই, আপনাদের জন্য। বুঝতে পারছেন কি বলছি? তাহলে আমার মঞ্চে আমার মোদিজি উনি 9 জন এমপিকে পাঠিয়ে দিয়েছিলেন 2019 সালের ডিসেম্বরের 2 তারিখে। সৌমিত্র খা, খগেন মুর্মু, অর্জুন সিং, তারপরে মনোজ তিওয়ারি, এইরকম করে 9 জন, জগন্নাথ সরকার। আমি ওখানে দাঁড়িয়ে বলছিলাম যদি এই আইন পরিবর্তন করে যারা পালিয়ে এসেছে এবং পাসপোর্ট করে এসে ফিরে না গেছে, এরা আসছে গান্ধীজির কথায়, এরা আসছে সেদিনের বড় বড় নেতাদের কথায়, ভারত আমার দেশ, কারণ এই ভারতবর্ষ যখন ভাগ করেছিল আমার বাপ ঠাকুর দাদার কাছে শুনে তোমরা ভাগ করে নাই। আমার বাবা, আমার ঠাকুর দাদা ঘুমিয়েছিল 14ই আগস্ট, সকালবেলা উঠে শুনে আমি আর ভারতবাসী নাই, আমি পাকিস্তানি হয়ে গেছি। তাই আমরা আমার ভারতে এসেছি, আমার ভারতে আমার নাগরিকত্ব সুরক্ষা দিতে হবে, বিজেপি সরকারকে দিতে হবে। তখন চলছিল কি? তখন লোকসভা চলছিল। আমি খুব কড়া ভাষায় বলেছিলাম যদি আইন পরিবর্তন না করে পশ্চিমবাংলায় কোন বিজেপি নেতাকে বেরোতে দেব না। তখন সাদাপুর পোশাকে পুলিশ ছিল, ওরা গিয়ে খবর দিল পশ্চিমবঙ্গের সে এক মহারাজ যারা ऐसा বলতে হয়। 9 জন মিলে এমপি ঢুকে গেল। সৌমিত্র থাকি আমার মুখ আটকায় ধরে বলল, দাদা এরকম বলবেন না, ধরেন আমরা বার্তা নিয়ে এসছি। কি বার্তা? বলছে 7 দিনের মধ্যে সিএ পাস হবে এবং আপনারা যারা পালিয়ে এসেছেন বা ওই পাসপোর্ট করে এসে আর না গেছেন, এরা অবৈধ অনুপ্রবেশকারী বলা হবে না, এরা সবাই নাগরিক হয়ে যাবে।
আমার 7 দিনের মধ্যে আমি তখন আমার ঢোল হারমোনিয়াম সব নিয়ে গেছি, কবিতার দল নিয়ে গান গাচ্ছি আর করছি। আমার দাঁড়াও আসছি, হাজার হাজার মানুষ, 23টা মতুয়ার দল আমার সঙ্গে। শোনো তোমরা, খবর এসে গেছে লোকসভা থেকে, আমার মোদীজি খবর পাঠিয়েছে, আজকের থেকে 7 দিনের ভিতরে এই আইন পরিবর্তন করে ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তুদের নাগরিকত্ব সুরক্ষা দেবে, সিএ পাস হবে। তাই যদি বিজেপি সরকার করে, আমি এই দিল্লির বুকে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমার শেষ রক্তবিন্দু আমি ভারতীয় জনতা পার্টির জন্য দিয়ে যাব, শেষ রক্তবিন্দু। কথা দিল কবে? 2 তারিখে। কত সালের? 2019 সালের ডিসেম্বরের 2 তারিখ। এখান থেকে 7 দিন বলেন, 7 দিন বলেন, বলেন কত হয়? 2, 3, 4, 5, 6, 7, 8, 9 হয়েছে। 9 তারিখে সিএ পাস হলো। বাপের বেটা নরেন্দ্র মোদী যা বলে তাই করে। তাহলে 9 তারিখে সিএ পাস হলো, 11 তারিখে রাজ্যসভায় পাস হলো, 9 তারিখে লোকসভায়, আর তারপর মহামান্য রাষ্ট্রপতি সই করলে সিএ আইন হয়ে গেল। কিন্তু এই সিএ নিয়ে মিথ্যে কথা বলতে লাগে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি মুসলমানদের খেপিয়ে দিলেন, আরে এই সিএ যদি একবার লাগু হয়ে যায় এদেশ থেকে তোমাদের তাড়িয়ে দেবে, মুসলমানদের আর থাকতে দেবে না। সিএ আমার কাছে আছে, কোন জায়গায় মুসলমানদের একটা অক্ষর লেখা আছে? ওরা দেখা, তৃণমূল যারা করে ওরা দেখা, ওরা দেখা যেখানে মুসলমানদের তাড়াবার কথা আছে, একটা অক্ষর দেখা। আমি এখনই আমার এলাকায় ত্যাগ করে দেবো, আমি বলে যাচ্ছি, মুসলমানদের একটা কথা লেখা আছে কিনা যদি তাড়িয়ে দেওয়া হবে। শুধু কাদের নাগরিকত্ব দেওয়া হবে? যারা 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে, কত? 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে আফগানিস্তান, বাংলাদেশ আর পাকিস্তান থেকে যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, এই পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশে যারা ধর্মীয় সংখ্যালঘু যারা ভারতে এসেছে, তাদের নাগরিকত্বের জন্য সিএ পাস হয়েছে। এই বাবা কথাগুলো শোনো, আমার কথা ছিল কি, যে জন্য ওরা কুশপুত্তলিকা করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বারবার বলছেন, তোমাদের ভোটের কার্ড আছে তোমরা ভোট দাও, তোমাদের রেশন কার্ড আছে তোমরা রেশন খাও, তোমাদের আবার সিএ দরকার কি, তোমাদের ভাওতা দিচ্ছে। তখন মুসলমানদের খেপিয়ে কত গাড়ি পুড়িয়েছে, বাস পুড়িয়েছে, কি কি করেছে আপনারা দেখেছেন? ঠিক বলছি না ঠিক বলছি? মিথ্যে কথা বলে। তাহলে উনি বলছেন আপনাদের কোন সিএ দরকার হবে না, কারণ আপনারা ভোট দেন, আপনারা নাগরিক, তাই তো? আপনার নাগরিক কতক্ষণ? তদন্ত না হচ্ছে যতক্ষণ। উনি বলছেন আমি এই জীবিত থাকছে একজনের নাগরিকত্বহীন হতে দেব না। আপনি কি চিরকাল জীবিত থাকবেন দিদিমণি? আমি এখন কথা বলছি, আমি যে সকালে মারা যাব না, আপনি কয়দিন জীবিত থাকবেন? তাহলে আপনি কি মরে যাবেন না? তদন্ত আজকে না হোক কাল হবে, কাল না হোক পরশু হবে, কারণ এই তদন্তটার নামই হচ্ছে এনআরসি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন। কারা কারা ভারতে নাগরিকত্ব নিয়ে আসে, এরা পাবার উপযুক্ত কিনা এটা বাছাই হবে না। তাহলে বাছাই যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আপনাদের ভোট দেওয়ার অধিকার আছে। যেদিন বাছাই হবে সেদিন কিন্তু ওই ভোটার লিস্টের নাম থাকবে না। আচ্ছা, এই যে পার্থবাবু, উনি তৃণমূলের কি ছিলেন কেন? শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান। তদন্ত না হলে আমরা কেউ কি জানতে পারতাম উনি অর্পিতার চেয়ারম্যান? এই যে বলেছে, যদি কোনোদিন তদন্ত না হতো তাহলে কি ওনার ওই পদ যেত, চেয়ারে থেকে জেলে থাকতে হতো? দিদিমণির সবচেয়ে শ্রেষ্ঠ, বীরভূমের শ্রেষ্ঠ। তাহলে যদি কোনোদিন তদন্ত না হতো তাহলে এই কেষ্টর যে শত শত কোটি টাকার মালিক, এটা কি আমরা জানতে পারতাম? যদি তদন্ত না হতো তাহলে জ্যোতিপ্রিয় মল্লিক কি ধরা পড়ত? কথা বলেন, মন্ত্রী লাল বাতি জ্বালাইলে তুলে দেয়, বাদুস তো সামনে রাখি মতো হয়ে গেছে। কেন?
ব্যাপারটা কি? তাহলে তদন্ত যেদিন হবে সেদিন ধরা পড়বে কার বাপ ঠাকুর দাদা পালিয়ে এসেছিল আর তারা পাসপোর্ট করে এসে এ দেশে ভিসা শেষ হওয়ার পরেও থেকে গেছে। বোঝা গেল কি আমার কথাগুলো? তাহলে দিদিমণি মিথ্যা কথা বলছে। এদিক দিদিমণি বলছেন কি যে তোমাদের সিএর দরকার নাই। আবার ওনার দলের ওই মা, ঠাকুর বাড়ির মা, আমি মাই বলি, ওনাকে সবদিন মাই আমি বলি, ওনাকে আমি কোনোদিন অশ্রদ্ধা আমি করি না, ওনাকে আমি মাই বলি। কিন্তু সেই দিন থেকে আমি মা বলা ছেড়ে দিয়েছি যেদিন এই দলিল বের করেছে। এই বিনাপানি মা মতুয়া মহাসংঘকে 7 একর জমি লিখে দিয়েছিল। এটা তার অর্পণ নাম, আমি হাতে করে নিয়ে এসেছি। এই যে আমার দলিল, তৃণমূলটা নিয়ে যাও আমার কাছ থেকে, আমি জেরক্স করে নিয়ে এসেছি। যদি তৃণমূলের কোনো নেতা থাকে আমার কাছ থেকে নিতে পারো। অর্পণ নামা, এইটা হচ্ছে অর্পণ নামা। বিনাপানি মা অর্পণ করেছেন 7 একর কিছু জমি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘকে। বিনাপানি মা থাকাকালীন উনি মাকে জোর করে নিয়ে বারাসাতের প্রভাসের বাড়িতে গিয়ে সাব রেজিস্ট্রারকে ওখানে নিয়ে এসে, কারণ সরকার তো ওনাদের, ওখানে বিনাপানি মায়ের কাছ থেকে উনি যে সম্পত্তিটা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘকে লিখে দিয়েছিল ওখানে 15 নম্বর একটা বিধি বিধান ছিল। এই যে 15 নম্বর বের করে দেখাচ্ছে, একেবারে আমার পোস্ট করা আছে 15 বিধি বিধান। আমি একটা এই যে বিধান ও ব্যবস্থা 15 নম্বর কি লেখা আছে দেখেন, এই যে আমার একদম দাগ দেওয়া আছে। আমি জীবিত থাকাকালীন এই বিধি বা ব্যবস্থা পরিবর্তন করিতে পারিব। এই জায়গা এইটুকুর বলে মমতা বালা ঠাকুর উনি কিন্তু ওই সম্পত্তি আবার ওনার নামে নিয়ে নিলেন, ওই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পুরো সম্পত্তি বিনাপানি মায়ের কাছ থেকে। এই দলিল আমি তুলেছি এবং ঠাকুর বাড়ি অনেকটা জায়গা একটা মানুষকে উনি লিজ দিয়েছেন। কত বছরের লিজ? একটা দলিল তুলতে গিয়ে 3টে দলিল পেয়েছে। এই যে লিজ এগ্রিমেন্ট, এটা কত বছরের জন্য লিজ দেখো তো দাদা, কত বছরের জন্য লিজ? এটা কলকাতা আড়ত থেকে তুলেছে। এটা 15 বছরের জন্য উনি লিজ দিয়ে দিয়েছেন। এই যে ঠাকুর বাড়ির একটা বিশেষ ব্যক্তিকে যদি কোনোদিন লাগে, এই ব্যক্তি কে, কেন লিজ দিয়েছে, মমতা বালা ঠাকুরের কি হয়, তার সঙ্গে কি সম্পর্ক, সেগুলো আজকে বলবো না আমি, কারণ আমার শত হলেও ঠাকুর বাড়ির বউ বলে তো পরিচিত। শুধু আমি দলিলগুলো নিয়ে আসছি। যদি তৃণমূলের কোনো নেতা থাকে 3টে দলিল তার হাতে আমি তুলে দিচ্ছি, আপনি গিয়ে দেখতে পারেন যে মমতা বালা ঠাকুর কত বড় বেঈমান। এর বিরুদ্ধে ঠাকুর মশাইকে দিয়ে কেস করানো হয়েছে এবং কেসে উনি হেরেছে, আবার হারবে, উনি জিততে পারবে না। কেন? আরে ঠাকুর বাড়ির দায়িত্ব, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের দায়িত্ব কখনো বৌমা পায় না। ওই বংশে অঙ্গর যত সন্তান যারা আমার জনপ্রিয় এমপি, সকলের প্রাণের এমপি আমার শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর, তারাই হচ্ছে এই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংগ্রামী এবং মহাসংগ্রামী। তুমি কে? তুমি কি ঠাকুর বাড়ি, তোমার রক্ত আছে নাকি ঠাকুর বাড়ির রক্ত? তুমি চিনি বাড়ি করেছ। বিনাপানিকে কি মারাটা মেরেছিল উনি যেতে চাইনি, সেসব ছবি আমার কাছে আছে, এই মোবাইলের মধ্যে আছে। কিভাবে মেরেছিল, এখান দিয়ে কিভাবে কেটে গেছিল, কি আছে না, সব ছবি আছে। এই হচ্ছে মমতা বালা ঠাকুর। ভালো করে শুনুন। তাহলে এদিকে আমার মুখ্যমন্ত্রী তিনি বলছেন আপনাদের নাগরিকত্বের কোনো ভয় নাই, আপনারা নাগরিক। আবার উনি ওনার দলের মমতা ঠাকুরকে দিয়ে কোথায় পাঠালেন? ধর্মতলায়। আমরা নিঃশর্ত নাগরিকত্ব চাই। কেন? তুমি যদি নিঃশর্ত নাগরিকত্ব চাও তাহলে ওই দলে থাকো কেন যে দলে বলে, যে দলের সুপ্রিমো বলে যে আর নাগরিকত্বের দরকার নাই, ভোটার কার্ড থাকলেই নাগরিক। তাহলে এই সিএবি, এই বেরিচার কেন করবে তোমরা? একটা কথা বলো। আমি আজকে দাঁড়িয়ে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী যদি আইন করতে পারেন যে যারা ওপার বাংলা থেকে পালিয়ে এসেছে এবং পাসপোর্ট করে এসে আর যায়নি, ভিসা শেষ হয়ে যাওয়ার পরেও তারা ভারতবর্ষের নাগরিক, এটা উনি আইন করে দিন, বিধানসভায় পাস করে রাজ্যপালকে সই করাইয়ে, রাষ্ট্রপতি সই করাইয়ে দিন, সমস্ত তথ্য ওনার সঙ্গে থাকবে। উনি কোনদিন পারবে না এই নাগরিকত্ব
ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরের অধিকার। বুঝে গেল কি? তাহলে উনি করেন ভোটের রাজনীতি। এই জায়গাতেই বলেছিলাম যে সিএ নিয়ে দুই মমতার বেবিচার। আমার কথাটা ছিল তাই। সেখানে আমি কি বলেছিলাম যে আমরা যেটাকে নিষিদ্ধ পল্লী বলি, সেই নিষিদ্ধ পল্লী রমণীদের একটা ধর্ম আছে, যে জন্য তাদের দরজার মাটি লাগে দুর্গা মায়ের পূজায়, তারা যায় ঠিক সেই পরিচয় দিয়ে তারা বাস করে। ওখানে কিন্তু জায়গাটা বলে না আমাদের অনাথ আশ্রম বা বৈষ্ণবী আশ্রম, ওরা যায় সেই পরিচয়। মানে রাজনীতি যেখানে নামিয়ে এনেছে সিএ নিয়ে, যে তার চাইতেও নিচে নামিয়ে দিয়েছে রাজনীতি। মিথ্যা দিয়ে রাজনীতি নামিয়ে এনে আজ এই মানুষগুলোকে ভুল বুঝানো হচ্ছে। আমি কি অন্যায় কথা বলেছি? আমি তখন বলেছি নাকি আমার ঘরের ঠাকুর বাড়ির মা তিনি কি খারাপ কাজ করে? এটা তো আমি বলিনি। তিনি যা যা বলে সেগুলো এই যে দলিল নিয়ে এসেছি। আসুন আপনারা তৃণমূলের কোনো বন্ধু থাকলে আমি তার হাতে দলিল তুলে দেব। উনি যা করেছে আমি এই দলিল নিয়ে আমি পার্থবাবু আমাকে নিয়ে এই যে কল্যাণী টিঙ্কু আছে না, কল্যাণী টিঙ্কু, আরে উনি টাউন সভাপতি ছিল না, ওনার গাড়িতে করে আমাকে নিয়ে যায় তৃণমূলে ভোটে দাঁড়াবার জন্য। আমি দলিল নিয়ে গেলাম, বললাম যে এই দেখেন কি কি করেছে। বাবা এরকম করেছেন? বলে ওই মমতা ঠাকুর ভোটে দাঁড়ালে হারবে হারবে হারবে, যদি না হয় আমি আর কবিগান গাবো না, ভ্যান চালিয়ে। আজকেও বলে গেলাম ওই মমতা ঠাকুর যদি বনগার টিকিট পায় ওকে হারাবো হারাবো হারাবো, এই দলের ঘরে ঘরে হারাবো, আমার ঠাকুর মশাইয়ের সব উড়িয়ে দেবো আমরা। ও তাকিয়ে তাকিয়ে দেখবে। যদি না হারাতে পারি আমি এই নগর উপায় গান চালাবো, কবি গান গাবো না। যাও কথা দিয়ে যাবে, বুঝতে পারিছেন কি বলছি? তাহলে আমি আপনাদের কাছে দলিল নিয়ে এসেছি, কিন্তু আমি আজে বাজে কথা বলতে আসি নাই। আর অনেক কথা গোপন রাখলাম, এমন কিছু ভিডিও রেকর্ডিং আমার কাছে আছে, তা শুনলে আমি যদি তা ছেড়ে দেয় ওরা তো ছেড়ে দেয়। আমি একটু গাড়ির মধ্যে কি গালাগালি করেছি বলে তাই নিয়ে ওরা আর কিছু পাই না। এই যে কইছে অমুক ছিঁড়ে দেবা নেই, তমক এই কম বানিয়ে, আর গাড়ির মধ্যে বসে তুমি তোমার বাড়ি ঘরের মধ্যে বসে বউ নিয়ে কি করো? ওই যদি কেউ ছবি তুলে ছেড়ে দেয় তাই কেমন হবে না? সেই সময় তার ছেলে নিয়ে ও কি পারবেন না? ওই বয়স তো ছেলে মেয়ে যাবে, হাসে করো কেন? আমার আর কিছু পাই না। ওই কোন গাড়ির মধ্যে বসে কি কইছে সেই দিয়ে ছড়াচ্ছে। ছড়াও, আমি কোনো খারাপ কথা কই না। এইবার একান্ত একটা জীবন সব মানুষেরই আছে, সেই জীবন বাইরের জীবন নয়। তাহলে আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব কি, এই সিএর বিরোধিতা যারা করেছে, সিএ নিয়ে যারা বিচারিতা করছে এবং বাংলাটাকে চোরের রাজত্ব বানিয়ে ছেড়েছে, শিক্ষা দপ্তর থেকে আরম্ভ করে, খাদ্য দপ্তর থেকে আরম্ভ করে, গরু পাচার থেকে আরম্ভ করে, 100 দিনের কাজের টাকার থেকে আরম্ভ করে, আবাস যোজনার ঘরের টাকার থেকে আরম্ভ করে যারা পশ্চিম বাংলাটাকে চোরের রাজত্ব তৈরি করেছে, তাদের আমরা আরব সাগরে বিসর্জন দেব। আমরা 24 সালে মোদীকে আবার মোদীকে বসিয়ে 26 সালে এই চোরের দলকে নির্বাসনে পাঠাবো পাঠাবো পাঠাবো। এবার আসি রাম মন্দির। রাম মন্দির বা ইসলাম রাম, আচ্ছা মন্দির করলেই বাকি, না করলেই বাকি, আমাদের দরকার হচ্ছে অন্ন বস্ত্র বাসস্থান। অনেকে বলবে কিন্তু মন্দির দিয়ে কি হবে, এত রিট পাচ্ছে দিয়ে কি হবে, আমার মানুষ খেতে পাচ্ছে না, আমাদের মানুষ করতে পারছে না, এরকম বলবে। দেখেন না সিপিএম পাই গেল। এই মন্দির শুধু মন্দির নয়, এটা সনাতন ধর্মের মর্যাদার মন্দির। 500 বছর পর্যন্ত এই মন্দির নিয়ে গন্ডগোল ছিল। যে মন্দির ভেঙে বাবর ওখানে মসজিদ করেছিল, সেটা সুপ্রিম কোর্টের রায়ে বিজেপির প্রথম কথাই ছিল কি, যদি কোনদিন ক্ষমতায় আসতে পারি তাহলে আমরা কোর্টের রায় নিয়েই প্রকৃত তদন্ত করে কোর্টের রায় নিয়ে রাম মন্দির করব। এটা হচ্ছে
হিন্দু সনাতনীদের নিজের মর্যাদা, সেই মর্যাদার মন্দির 22 তারিখে উদ্বোধন হবে। এটা আমার মর্যাদা। তুমি তৃণমূল করলেও তোমার মর্যাদা, তুমি যদি হিন্দু হও। তুমি কংগ্রেস করলেও তোমার মর্যাদা। আর তুমি যদি এই মন্দিরের বিরুদ্ধে ওই মহিলার পিছনে 22 তারিখ হাঁটাহাঁটি করো, তাহলে ভাবলো তুমি হিন্দু সনাতনীর মর্যাদাকে সম্মান করো না। ঠিক আছে? আমরা ওই দিন কি কি করবো সব আমার গোসাইকে বলেছে, ওটা আমি বলবো না। তাহলে রাম মন্দির আর ওই যে 370 ধারা, যেখানে কাশ্মীরে ভারতীয় পতাকা উঠত না, ভারতের সংবিধান চলত না, ভারতের যেটা আমাদের কি বলে, আমরা যে জনগণমন অধিকার জাতীয় সঙ্গীত ওখানে চলত না, 370 ধারাকে তুলে দেওয়ার ক্ষমতা 75 বছরে কারো হয় নাই। সেটা আমার মোদী তুলেছে, ভারতীয় জনতা পার্টি তুলেছে। তাহলে আপনার আর কাকে ভোট দেবেন? আর ভোট দেওয়ার জায়গা আছে? ভোট যদি আপনাদের দিতে হয় বাস্তুদের এবং এই সনাতনী হিন্দুদের মর্যাদা রক্ষা করবার জন্য একমাত্র আপনাদের একটাই চিহ্ন, সেই চিহ্নের নাম কি? জোরে বলুন। চিহ্নের নাম কি? পদ্মফুল। চিহ্নের নাম কি? পদ্মফুল। আমরা দেখবো না কে ভোটে দাঁড়িয়েছে কে দাঁড়াই নেই, আমরা খালি তাকায় দেখবো পদ্মফুলটা কোথায় যায়, কোথায় যাবো পদ্মফুল। কি বলেন? আপনারা যে আজকে এত ঠান্ডার মধ্যে এতক্ষণ দাঁড়ায় থাকলেন, তার জন্য আপনাদের আমি আর একটা ধন্যবাদ জানাই। আমি একটা গান শোনাবো বলেছিলাম না, আমার বুঝেছি আপনি কোয়ারা গেলে আমি ঠিক আছে। দিদি বলছেন ওনার 4 জনকে জেলে নিয়েছে, আমাদের নাকি 8 জনকে জেলে নিতে হবে। ঢুকাই না, জেলে ঢুকালে কি হবে? কোর্ট আছে না, আমি যদি অনলাইন না করি কোর্ট আমার খাবার দেবে। আমি ওই রকম পিজিতে যেয়ে ভর্তি হবো না, আমি একবারে ইডিয়াসলি কেলায় পড়বো, ওর মধ্যে আমি। আর আমি রক্ষা কবচ সাবুজে ওর মধ্যে আমি নাই। আমি জানি তুমি আমাকে ধরতে পারো, তোমার প্রশাসনকে দিয়ে মিথ্যা কেস করিয়ে আমাকে দিয়ে যাবো এভিডেন্স পেলে। যদি আমি সত্যি সত্যি খারাপ কাজ করে থাকি আমার সাজা হবে, আর যদি আমি খারাপ কাজ না করি আমি সাজা পাবো। নয় 14 দিন 28 দিন জেলে বাড়ার কি আছে? ও আমার অভ্যাস আছে, ওরকম মিথ্যা কেস দিয়ে আমার আটকাইছে, তারপরে আমি আবার চলে বলেছি। সে কেস ডিসমিস হয়ে গেছে, যারা কেস করেছে বাড়ি এসে ক্ষমা বসিয়েছে। হরি বল, ওই ভয় আমি পাই না। এই জন্যে আমার একটা গান। আচ্ছা, উনি কি পারেন? আমাদের 8 জনকে অ্যারেস্ট করতে পারেন না, কারণ আইনের ঊর্ধ্বে কেউ না। তাই আমার গান, ও দিদি নিজেই হাকিম নিজেই পুলিশ, আবার নিজেই সাজে মস্তান, লজ্জাহীনা দিদি মনির কাটা দুটো কান, লজ্জাহীনা দিদি মনির কাটা দুটো কান, দাও না কেন? লজ্জাহীনা দিদি মনির কাটা দুটো কান, দিদি নিজেই পুলিশ নিজেই হাকিম, দিদি নিজেই পুলিশ নিজেই হাকিম, আবার নিজেই সাজে মস্তান, লজ্জাহীনা দিদি মনির কাটা দুটো কান। জোরে জোরে হাতে পারি, লজ্জাহীনা দিদি মনির কাটা দুটো কান। দুর্নীতির তদন্ত চলছে হাইকোর্টের বলে, পিসি ভাই বছর কোম্পানি এবার করেছে বলে, হায় হায় করেছে বলে, হায় হায় করেছে বলে। এই দুর্নীতির তদন্ত কি বিজেপি করছে? কেস করেছিল কে? সিপিএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তদন্ত দিয়েছে কে? হাইকোর্ট। বলে কি বিজেপি, ইডি, সিবিআই এগিয়ে দিয়েছে। মিথ্যা কথা। দুর্নীতির তদন্ত চলছে হাইকোর্টের বলে, কৃষি ভাই বছর কোম্পানি করেছে বলে, এদের ঘরে ঘরে নিচ্ছে জেলে, এদের ঘরে ঘরে
থেকে হয় না দিদির অপমান, লজ্জাহীনা দিদি মনির কাটা দুটো কান, লজ্জাহীনা দিদি মনির কাটা দুটো কান, লজ্জাহীনা দিদি মনির কাটা দুটো কান। উনি বলছে দেশকে বীরের সম্মান দিয়ে নিয়ে আসবো। তাহলে আপনাদের বীর হতে গেলে আর অন্য কিছু লাগবে না, গরু পাচার করেন আর কি করেন? দিদি নিজেই হাকিম, নিজেই পুলিশ, আবার নিজেই সাজে মস্তান, লজ্জাহীনা দিদি মনির কাটা দুটো কান, লজ্জাহীনা দিদি মনির কাটা দুটো কান। বালু করলো এসব চুরি, দিদি করে না বিশ্বাস, দিদি মনে বলছে বালু ও যে রেশন চুরি করতে পারে বিশ্বাস করে, তার মানে ওনার বিশ্বাস আর অবিশ্বাসের উপর সব চুরি হয়, তাই না? বালু করে না রেশন চুরি, আমি করি না বিশ্বাস। এবার ভাই বুঝি পড়লো ধরা, তাই দিদির জানলো কাজ, আরে দিদির জানলো কাজ। দিদির বলে আছে দুর্নীতির ফাঁস, দিদির বলে আছে, আজকে সব বললাম না, দেখি এরপরে ওরা কি বলে, তারপরে ভৌতত্ত্ব নিয়েই আসবো। দিদি বলে আছে দুর্নীতির ফাঁস, উপরেতে সাধুর ভান, লজ্জাহীনা দিদি লজ্জাহীনা দিদি মনির কাটা দুটো কান। দিদি নিজেই হাকিম নিজেই পুলিশ, দিদি নিজেই হাকিম নিজেই পুলিশ, আবার নিজেই সাজে মস্তান, লজ্জাহীনা দিদি মনির কাটা দুটো কান, লজ্জাহীনা দিদি মনির কাটা দুটো কান। বলো ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সবাই একবার হাত তুলে হরি